দেশের ঘরবাড়ি নাই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গলও গজিয়ে গেছে। এমন অবস্থায় একদিন গিয়েছি দেশে, কিসের একটা ছুটি ছিল। গ্রামের চক্রবর্তী মশাই আমার বাবার পুরাতন বন্ধু। বললেন, কতকাল পরে বাবা, অবশেষে মনে পড়ল দেশের কথা তাহলে। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। তিনি বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। তা বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে যা পাই। আরে তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি ঘর বাস দিচ্ছি, চালা ঘর একখানে তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আরো অনেকে এসেই ধরলেন, অন্তত খড়ের ঘর একখানে ওঠাতেই হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা। ডান হাতে নড়ি ঠক ঠক করতে করতে বোধহয় বাজারের দিকেই চলেছে। বুড়িকে দেখিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো দেখতে না পেয়ে কিংবা না চিনতে পেরেই ডান হাত উঁচিয়ে তালুয়ার ভাবে চোখের উপর ধরল। বলল, কে বাবা তুমি? চিনলাম না তো। আমায় তুমি চিনবে না, আমি অনেক দিন গায়ে আসিনি। তা হবে, আমি আগে তো এপাড়া ওপাড়া যাতাম আসতাম না। তিনি থাকতেই অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমায় তো চিনলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। আমি বললাম, তোমার ছেলে আছে? কেউ নাই বাবা, কেউ নাই। এক নাত জামাই আছে, তো সে মোরে ভাতই দেয় না। আমার বড্ড অভাব, ভাত জোটে না সব দিন। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম, কিন্তু ব্যাপারটা চুকলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির হলো সোজা উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো গিয়ে জমির করাতির স্ত্রী, অনেকদিন আগেই মরে গেছে জমির। বুড়ি সেই উঠোনে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা। বোধহয় চোখে একটু কম দেখে। আমি সাড়া দিয়ে বললাম, এই তো, আমি এখানে। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে বললেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব বকে গেল। পরদিন কলকাতা চলে গেলাম, ছুটি গেল ফুরিয়ে। কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি ঘরের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতায় কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি। এখানে এসেও হঠাৎ হয়তো মনে পড়তো না, যদি না সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে বসে না পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে সে বললে, আমার আবার ভালো থাকা। জিজ্ঞাসা করলাম, ও আম কিসের?
দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে সে বললে, গোপাল আমার, গাছের আম আমার, কড়া মিষ্টি। বড় ভালো লাগলো। গ্রামে অনেকদিন থেকেই আপনার জন বলে কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন বলবে এমন লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। বুড়ি বললে, খাও কোথায় বাবা? ওই তো খুড়ো মশাইদের বাড়ি। তা বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘটি গোয়ালিনী দেয়, মন্দ তো দেয় না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। তা দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে। বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, ও গোপাল, গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে ওটা কি? বৃদ্ধা হাতের নড়িয়ে আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, এই এক ঘটি দুধ আনলাম তোর জন্য। সে কি, দুধ পেলে কোথায় এই এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর, তারও কেউ নেই। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ, আমার গোপাল দুধ খেতে পায় না। তাই আজ ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা উঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? এরকম আর কখনো এলো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? বুড়ি একটু ঘাবড়ে গেল, ভয় ভয় বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম আমার মেয়ের বাড়ি। তা হোক, তবুও তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্টই হলো বুড়ি যখন চলে গেল। পয়সা দিতে যাওয়াটা কি ঠিক হয়েছে? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করাটা বোধহয় ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। পরদিনই সকাল হতে না হতেই সে এসে জুটল, ও গোপাল, এই দুটি কচি শশার জালি, মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দেখিন মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান ফানে, তাই দুটো চাল পায়, আমায় না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতেই গেলে। আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখেছিলাম তোমারে বসতি দেবার জন্য। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না। নানা দিকে ব্যস্ত থাকি, অনেকদিন পরে গ্রামে এসেছি তো। তবুও যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলতো না, এবং কিছু না কিছু সে আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো বা এক ছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। পুনরায় গ্রামে এলাম ৫-৬ মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পর ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি
গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? এই তো দিন 5-6 হলো। কেন? আমার সেই মা পেঠিয়ে দিলে, বললে দেখে গিয়ে এসো। কে? সেই যে বুড়ি এখানে যিনি আসতেন। তেনার বড্ড অসুখ করেছে, এবার বোধহয় আর বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে বলে বলে আমি অস্থির করে তুলেছে। আমারে রোজ শুধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে। বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে দেখতে গেলাম সে বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের ওপর, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতে আমি বললাম, উঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো গোপাল? ওরে বসতে দে গোপালকে, বসতে দে। না না থাক, বসবার দরকার নেই। গোপালের ওই খাজুরের চাটাইখানা পেতে দে দেখি। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্য খাজুরের চাটাইখানা কতদিন আগে বুনে রাখলাম, ওখানে পুরনো হয়ে ভেঙেই যাচ্ছে। তুই একদিনও এলি না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে এলি না। বুড়ির দু চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বললে, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। আসবার সময় বুড়ির সেই পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে হয়তো আর উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা ঠিক সেরে উঠল। বছর খানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর, তখনও 2 দিন ছুটি হাতে আছে দেখে গ্রামে গেলাম সেই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ওমা আজই তুমি এলে? সেই বুড়ি যে কাল রাতে মারা গেছে। তোমার নাম করলো বড্ড। ওর সেই যে পাতানো মেয়ে আজ সকালে বললেন। আমি এসেছি শুনে বুড়ির নাথ জামাই দেখা করতে এলো। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই কবে একদিন, আমি মরে গেলে আমার কাফনের কাপড় তুই কিনে দিস। ওর স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় যেন আহ্বান করে ডেকে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাথ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন, এই বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটু তিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটি প্রাচীন গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নসর এরা আমাদের সঙ্গেই পড়তো। আবেদ আলী আর তার ছেলে গনি এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমাকে দেখে বললে, এই যে এসো এসো, বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে বাবা?
তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর। শুকুর মিয়া বলল আমায়, দাও বাবা, তুমিও দাও। দিলাম, এক মুঠো মাটি দিলাম। আর সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে ঠিক বলে উঠত, মোর গোপাল। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিদিতা শেহরিনের সাথে থাকবেন।